ছেলে ৩ বছর পর ডিএম হয়ে ফিরল তো দেখল বৃদ্ধা মা রেলওয়ে স্টেশনে ভিক্ষা করছে। তারপর যা হল তা দেখে মানবিকতা কেঁদে উঠল। বন্ধুরা, ৩ বছর পর যখন ট্রেনটি সেই ছোট শহরের রেলওয়ে স্টেশনে এসে থামল, তখন প্ল্যাটফর্মে এক অদ্ভুত চাঞ্চল্য ছিল। পুলিশের উর্দিগুলো চকচক করছিল, অফিসারদের মুখগুলো গম্ভীর ছিল এবং মানুষের নজর একটি নির্দিষ্ট দিকেই টিকেছিল, সেই যুবকের ওপর যে এইমাত্র ট্রেন থেকে নামল। নাম ছিল আরব। কখনো এই স্টেশন থেকেই একটি ছেঁড়া ঝুলি আর মায়ের আঁচলে বাঁধা স্বপ্ন নিয়ে সে বেরিয়েছিল, আর আজ ফিরছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে। গাড়ি, সাইরেন, সালামি সবকিছুই ছিল, কিন্তু যা ছিল না তা হল তার মা। আরবের চোখ ভিড়ের মধ্যে তাকেই খুঁজছিল, সেই মাকে যে যাওয়ার সময় বলেছিল, বাবা, বড় অফিসার হয়ে যেও, কিন্তু আমাকে ভুলে যেও না। আরবের পূর্ণ বিশ্বাস ছিল যে মা এখানেই কোথাও থাকবে, হয়তো সবার পেছনে দাঁড়িয়ে সেই পুরনো শাড়ি পরে, চোখে গর্ব আর অপেক্ষা নিয়ে। গাড়ি স্টেশনের বাইরের দিকে এগোতেই হঠাৎ আরবের নজর সিঁড়ির পাশে বসে থাকা এক বৃদ্ধা মহিলার ওপর আটকে গেল। নোংরা শাড়ি, ঝুঁকে যাওয়া কোমর, কাঁপানো হাত আর সামনে রাখা একটা ভাঙা বাটি। তার ঠোঁট নড়ছিল। বাবা, কিছু দাও, ভগবান ভালো করবে। সেই কণ্ঠস্বর আরবের হৃদয়কে যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। দম আটকে গেল। ঠিক সেই সুর, ঠিক সেই কাঁপুনি। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। পুরো কনভয় থেমে গেল। অফিসাররা অবাক হয়ে গেল, মানুষজন ফিসফাস করতে লাগল। আরব গাড়ি থেকে নামল এবং ধীরে ধীরে সেই বৃদ্ধা মহিলার কাছে পৌঁছাল। কাছে যেতেই তার বুক দুরুদুরু করতে লাগল। সেই মুখ সময়ের কাছে হেরে গিয়েছিল, কিন্তু তাতে চেনা কিছু একটা ছিল। আরবের ঠোঁট কাঁপল। মা! বৃদ্ধা মহিলা মাথা তুলল। তার চোখে ভয় ছিল, ক্লান্তি ছিল, আর এক গভীর অসহায়তা। সে আরবকে দেখল, তারপর নজর নামিয়ে নিল। ধীর এবং ম্লান কঞ্চে বলল, আমার কোনো ছেলে নেই বাবু, যদি থাকত তবে আমি এখানে ভিক্ষা করতাম না। এই শব্দগুলো আরবের বুকে পাথরের মতো এসে আছড়ে পড়ল। সে এগিয়ে গিয়ে তার হাত ধরল, ঠান্ডা, শুকনো আর কাঁপানো হাত। মা, আমি আরব, আপনার ছেলে, আমাকে চিনুন। ভিড় স্তব্ধ হয়ে গেল। তখনই পেছন থেকে এক ব্যক্তির হাসির শব্দ শোনা গেল। আরে ডিএম সাহেব, এ তো রোজকার নাটক। ৩ বছর ধরে এখানেই বসে আছে, বলে যে ছেলে বড় অফিসার, আসবে নিতে। সে স্টেশনের ঠিকাদার ছিল, অবহেলার সাথে সত্যিটা বলে দিল। ৩ বছর? আরবের মাথা ঘুরে গেল। ৩ বছর ধরে তার মা স্টেশনে ভিক্ষা করছিল। সে মায়ের চোখের দিকে তাকাল। সেখানে কষ্টের চেয়েও বেশি অন্য কিছু ছিল, যেন কোনো না বলা ভয়, কোনো চাপা রহস্য। মা খুব ধীর গলায় বলল, যদি তুই সত্যি আমার আরব হোস, তবে আজ রাতে আমার সাথে আসিস না। আরব ঘাবড়ে গেল। কেন মা, কি হয়েছে? মায়ের ঠোঁট কাঁপল। যেদিন তুই আমাকে ছেড়ে গিয়েছিলি, সেদিন থেকেই আমার জীবন অন্য কারুর কয়েদ হয়ে গিয়েছিল। এতটুকু বলতেই তার চোখ উল্টে গেল এবং সে আরবের কোলে অজ্ঞান হয়ে পড়ে গেল। স্টেশনে হুলুস্থুল পড়ে গেল, পুলিশ দৌড়ালো, মানুষ জড়ো হল, কিন্তু আরব শুধু মায়ের দিকে তাকিয়ে থাকল। সেই মুহূর্তে সে বুঝতে পারল, এটা শুধু মা ছেলের গল্প নয়, এটি কোনো বড় ধোঁকা, কোনো গভীর ষড়যন্ত্র, আর একটি লুকিয়ে থাকা অপরাধের কাহিনী, যার শুরু আজ এই স্টেশন থেকেই হয়ে গিয়েছে। মাকে যখন অ্যাম্বুলেন্সে তোলা হলো, তখন আরবের আঙুলগুলো তখনও তার শাড়ির আঁচল শক্ত করে ধরেছিল, যেন যদি সে ছেড়ে দেয় তবে মা আবার কোথাও হারিয়ে যাবে। সাইরেনের শব্দ তার বুকে হাতুড়ির মতো বাজছিল। হাসপাতালের সাদা আলো, ডাক্তারদের দ্রুত চলাফেরা, নার্সদের ফিসফাঁস, সবকিছুই ঝাপসা ছিল। পরিষ্কার ছিল শুধু একটি জিনিস, মায়ের মুখ, যা জ্ঞানহীন হলেও যন্ত্রণায় ভরা ছিল। ডাক্তার বলল, খুব বেশি দুর্বলতা, শরীর অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছু। এই কথাগুলো আরবের মাথায় আটকে গেল। শেষ পর্যন্ত মা কি সহ্য করেছিল। রাত গভীর হয়েছে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা আরব একা ছিল। প্রথমবার ডিএম হওয়ার পর নিজেকে এত অসহায় মনে হচ্ছিল। সেই বেঞ্চে বসতেই তার মনে পড়ল ৩ বছর আগের সেই সকাল, সেই স্টেশন, সেই প্ল্যাটফর্ম। সেদিন মা তাকে ছাড়তে এসেছিল। চোখে জল ছিল, কিন্তু মুখে হাসি। সে আরবের কপাল চুম্বন করে বলেছিল, সরকারি চাকরি পাস বা না পাস, মানুষ হয়ে থাকিস। ট্রেন চলল। মা হাত নাড়াতে থাকল। আরব কখনো পেছনে ফিরে দেখল না।
চাকরি, ট্রেনিং, শহর, দুনিয়া সব বদলে গেল। ফোন করা কমে গেল এবং একদিন ফোনই বন্ধ হয়ে গেল। আরব ভাবল হয়তো নেটওয়ার্কের সমস্যা, হয়তো পুরনো ফোন। সে নিজেকে বুঝিয়ে নিল। এটাই ছিল ওর সবথেকে বড় ভুল। একটি কাশির শব্দ শোনা গেল। মায়ের জ্ঞান ফিরছিল। আরব দ্রুত ভেতরে গেল। মায়ের চোখ খুলল, কিন্তু তাতে আতঙ্ক ছিল। সে আরবের হাত ধরল এবং যেন ভয় পেয়ে বলল, এখানে নয়, এখানে কিছু জিজ্ঞাসা করো না। আরব ধীরে ধীরে বলল, মা, আমি ডিএম, এখন কেউ আপনার ক্ষতি করতে পারবে না। মায়ের চোখে এক অদ্ভুত তিক্ততা ফুটে উঠল। সে ধীর গলায় বলল, ডিএম হওয়ার আগে তুই ছেলে ছিলি, আর ছেলেই আমাকে একা ছেড়েছিল। এই শব্দগুলো আরবকে ভেতর পর্যন্ত চিড়ে ফেলল। সে কিছু বলার আগেই মা চোখ বন্ধ করে নিল। পরের দিন সকালে এক অপরিচিত মহিলা হাসপাতালে আসলো। সাধারণ পোশাক, কিন্তু নজর খুব তীক্ষ্ণ। সে আরবকে বলল, আমি শান্তা, আপনার মায়ের সাথে স্টেশনে থাকতাম। আরব অবাক হয়ে গেল। শান্তা জানালো যে মা কখনো ভিক্ষা করার মতো মানুষ ছিল না। শুরুতে সে শুধু বসে থাকত, প্রতিটা ট্রেন দেখত, প্রত্যেক আসা যাওয়া করা মানুষের কাছে একটাই প্রশ্ন করত, আপনারা কি আমার ছেলেকে দেখেছেন? এক রাতে কিছু লোক এসেছিল। তারা মাকে বাড়িতে যাওয়ার জন্য বলেছিল। মা রাজি হয়নি। পরের দিন থেকে মা বদলে গেল, কথা কম বলতো, ভয় পেয়ে এদিক ওদিক তাকাত এবং তারপর ভিক্ষা করা শুরু করে দিল, যেন কেউ তার আত্মা ভেঙে দিয়েছে। আরবের মাথা ঘুরতে লাগল। সেই লোকগুলো কারা ছিল, কেন এসেছিল, আর মা কেন বলেছিল কয়েদ? কার কয়েদ? সেই সন্ধ্যায় মা আরবকে নিজের কাছে ডাকল। ঘরে তখন শুধু আবঝা আলো ছিল। মা খুব ধীর গলায় বলল, আরব, যদি তুই সত্যিটা জানতে চাস তবে আগে কথা দে, যাই বেরুক না কেন তুই পিছিয়ে আসবি না। আরব বিনা চিন্তায় বলল, কথা দিলাম। মায়ের চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বলল, যেদিন তুই ট্রেনে উঠেছিলি সেই রাতেই আমাদের বাড়ির দরজা ভাঙা হয়েছিল। আর এখানেই আরব অনুভব করল যে কাহিনীকে সে নিজের সাফল্য ভাবছিল, তা আসলে অন্য কারোর অপরাধের ভিত্তি ছিল। মা যখন বলতে শুরু করল, তখন শব্দগুলো যেন খুব ভারী ছিল। মনে হচ্ছিল প্রতিটি বাক্যের সাথে সে নিজের বুক থেকে কোনো পাথর সরিয়ে রাখছে। তার গলা ধীর ছিল, কিন্তু তাতে সেই ভয় পরিষ্কার শোনা যাচ্ছিল, যা বছরের পর বছর ধরে তার ভেতরে জ্যান্ত ছিল। সে বলল, যে রাতে আরাফ ট্রেন ধরে শহরে গিয়েছিল, সেই রাতে বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। বাইরে কুকুরদের ডাকার শব্দ আসছিল, আর হাওয়া যেন একটু বেশিই ঠান্ডা লাগছিল। মা ভেবেছিল হয়তো আবহাওয়া বদলাচ্ছে। তখনই হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ল, এত জোরে যে কপাট কেঁপে উঠল। মা ঘাবড়ে গেল। সে জিজ্ঞাসা করল, কে? জবাবে কোনো শব্দ আসল না। দ্বিতীয় ধাক্কাটা আরও জোরে ছিল, যেন কেউ সতর্ক বার্তা দিচ্ছে। মা কোনো ক্রমে দরজা খুলল তো সামনে ৩ জন লোক দাঁড়িয়েছিল। মুখ ঢাকা ছিল না, কিন্তু চোখে এমন কঠোরতা ছিল যে মায়ের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তাদের মধ্যে একজন কোনো ভূমিকা ছাড়াই বলল, তোমার ছেলে এখন বড় হতে চলে গিয়েছে। মা কিছু বোঝার আগেই দ্বিতীয়জন বলল, এখন এই বাড়ির প্রয়োজন আমাদের। মা কাঁপতে কাঁপতে বলল, এই বাড়ি আমাদের, আমার ছেলের। তাতে তৃতীয় ব্যক্তি এক ঠান্ডা হাসি হাসল এবং বলল, তোমার ছেলে এখন আর এখানে ফিরবে না। তারা মাকে ধাক্কা দিল, আলমারি খুলল, কাগজ বের করল, সেই জমির কাগজ যেগুলোর উপর আরবের বাবার সই ছিল। মা চিৎকার করল, কাঁদল, পায়ে পড়ল, কিন্তু সেই লোকগুলোর চোখে বিন্দুমাত্র দয়া ছিল না। যাওয়ার সময় তারা বলে গেল, যদি বেঁচে থাকতে চাও তবে কাউকে কিছু বলবে না, আর হ্যাঁ, ছেলেকেও না। দরজা বন্ধ হল, কিন্তু সেই রাতের পর মায়ের জন্যে আর কোনো কিছু বন্ধ হয়নি। ভয়, অসহায়তা আর একাকিত্ব সবসময় খোলা থাকল। মা জানালো যে পরের দিন সে থানায় গিয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকল। যখন শেষ পর্যন্ত তার পালা আসলো, তখন এক পুলিশ অফিসার কাগজ উল্টেপাল্টে বলল, এটা অনেক বড় ব্যাপার, আপনি বাড়ি যান। তার গলায় এমন কিছু ছিল যে মা বুঝে গেল, এখানে সত্যের কোনো জায়গা নেই। সেই দিন থেকেই মা চুপ থাকতে শিখে গেল। বাড়ি কেড়ে নেওয়া হল, আত্মীয়রা দূরত্ব তৈরি করে নিল। কেউ বলল একা মহিলা মানে ঝামেলা, কেউ বলল ছেলে শহরে চলে গিয়েছে, এখন কে দেখবে। ধীরে ধীরে মা স্টেশনে পৌঁছে গেল, কারণ তার বিশ্বাস ছিল যে একদিন আরব সেই স্টেশন দিয়েই ফিরে আসবে। আরব এসব শুনতে শুনতে পাথর হয়ে বসেছিল। তার মাথায় বারবার একটাই প্রশ্ন আসছিল, যদি সে সেই সময় একবার পেছনে ফিরে তাকাত, যদি সে ফোন বন্ধ না করত,
তবে কি মায়ের জীবন এভাবে ভেঙে চুরমার হতো? মা শেষ কথাটি বলল, বাবা, ওই লোকগুলো খুব ক্ষমতাশালী। তুই এখন ডিএম, তাই ভয় আরও বেড়ে গিয়েছে। আমি জানি না আমি কতদিন নিরাপদ থাকব। এটা শুনে আরবের ভেতর কিছু একটা ভেঙে গেল। সে প্রথমবার বুঝতে পারল যে তার চেয়ারটা শুধু ক্ষমতা নয়, ওটা একটা বিপদও বটে। সেই রাতেই হাসপাতালের বাইরে একটি কালো গাড়ি এসে থামল। কাচগুলো কালো ছিল, নাম্বার প্লেট অর্ধেক ঢাকা। আরব সেটা দেখতেই বুক দুরুদুরু করতে লাগল। মায়ের কথাগুলো কানে বাজতে লাগল, ওরা খুব ক্ষমতাশালী। গাড়ির ভেতর থেকে কেউ তাকে দেখছিল, অথবা হয়তো সতর্ক করছিল। আরব বুঝে গেল এই লড়াই শুধু ফেলে আসা দিনের নয়, এই লড়াই এখন শুরু হয়েছে। রাত হাসপাতালের করিডোর দিয়ে ধীরে ধীরে সরছিল, যেমন প্রতিটি কদমের সাথে কোনো পুরনো ভয় দেওয়াল থেকে চুইয়ে নিচে পড়ছে। আরব জানলার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকার দেখছিল, কিন্তু তার ধ্যান বাইরে ছিল না, তার ভেতরে এক তুফান চলছিল। মায়ের কথাগুলো তার কানে বারবার বাজছিল, ওরা খুব ক্ষমতাশালী। ক্ষমতাশালী, এই শব্দটা তাকে বিঁধছিল, কারণ আজ পর্যন্ত সে ক্ষমতাকে বইপত্র, আইন আর চেয়ারের সাথেই যুক্ত করে দেখেছিল। কিন্তু আজ প্রথমবার সে বুঝতে পারছিল যে কিছু ক্ষমতা আইনের ওপরেও হয়। তখনই বাইরে দাঁড়িয়ে থাকা সেই কালো গাড়ির কথা আবার তার মাথায় আসলো। সেই গাড়ি যার কাঁচগুলো এত কালো ছিল যে ভেতরে বসা মানুষের মুখ নয়, শুধু তার উদ্দেশ্য অনুভব করা যাচ্ছিল। আরব জানলা দিয়ে নিচে উকি দিল। গাড়িটা তখনও ওখানেই দাঁড়িয়েছিল। ইঞ্জিন বন্ধ ছিল, কিন্তু তার উপস্থিতি সজাগ ছিল, এক নিস্তব্ধ সতর্ক বার্তার মতো। হঠাৎ তার মনে হল এটা কাকতলীয় হতে পারে না। যেদিন সে শহরে ফিরল, সেই দিনই মা অজ্ঞান হল, সেই রাতেই সে সত্যি বলতে রাজি হল, আর সেই রাতেই এই গাড়ি। আরবের ভেতরের অফিসার জেগে উঠল। সে মোবাইল তুলল এবং নিজের বিশ্বস্ত ড্রাইভারকে বলল যেন না জানিয়ে বাইরে নজরদারি রাখা হয়। সে জানত এখন সরাসরি সংঘর্ষ করা বোকামি হবে। এটা দাবার খেলা ছিল এবং প্রথম চাল তাকে ভেবে চিনতে দিতে হবে। ভেতরে ঘরে মা ঘুমোচ্ছিল, তার শ্বাস ছিল হালকা, যেন প্রতিটি নিঃশ্বাস কারো থেকে ধার করা। আরব চেয়ার টেনে তার কাছে বসল। প্রথমবার সে মাকে এত কাছ থেকে দেখল। সেই মুখে শুধু বলিরেখা নয়, বরং অসম্পূর্ণ বাক্য লেখা ছিল। প্রতিটি রেখা একটি প্রশ্ন ছিল, প্রতিটি দাগে একটি গল্প। আরব মায়ের হাত নিজের হাতে নিল, সেই হাত যা তাকে হাঁটতে শিখিয়েছিল। আজ সেই হাতেরই সাহারার প্রয়োজন ছিল। সেই মুহূর্তে সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, এখন এই কাহিনী অসম্পূর্ণ থাকবে না, সামনে পুরো সিস্টেম দাঁড়িয়ে গেলেও না। সকাল হতেই শহরে খবর ছড়িয়ে পড়ল যে নতুন ডিএম এসেছে। মানুষ আশায় বুক বাঁধল, কেউ কেউ ভয়ে, কিন্তু কেউ জানত না যে এই ডিএম নিজের প্রথম দিনেই নিজের অতীতের সাথে লড়াই করছে। আরব অফিসে পৌঁছতেই ফাইলের স্তূপ তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার চোখ একটি বিশেষ ফাইল খুঁজছিল, ৩ বছর পুরনো জমি বিবাদের ফাইল। সে ক্লার্ককে বলল, স্টেশনের পাশের সব জমির রেকর্ড বের করো। ক্লার্ক একটু ইতস্তত করে বলল, স্যার, ওই ফাইলগুলো? আরব শুধু চোখ তুলে তাকাল, সেই এক পলকই যথেষ্ট ছিল। ক্লার্ক চুপচাপ চলে গেল। দুপুর হতে হতে ফাইল চলে আসলো। আরব কাগজ উল্টাতেই সেই নামটা দেখতে পেল। সেই জমিতে যা কখনো তার বাবার ছিল, এখন অন্য কারোর দখল ছিল। হস্তান্তরের তারিখ ঠিক সেই সপ্তাহ যখন আরব ট্রেনিংয়ে গিয়েছিল। সই জাল ছিল, কিন্তু সবথেকে চমকে দেওয়ার মতো বিষয় ছিল সাক্ষীদের মধ্যে একটি নাম, সেই স্টেশনের ঠিকাদার রমেশ। আরবের আঙ্গুল কাগজের ওপর শক্ত হয়ে চেপে বসল। এটি সেই লোক যে মাকে ড্রামাবাজ ভিখারিনী বলেছিল। আরব বুঝে গেল এই জাল অনেক আগেই বোনা হয়েছিল। সন্ধ্যা হতে হতে আরব রমেশকে ডেকে পাঠাল। রমেশ আসতেই তার মুখে এক কৃত্রিম হাসি ফুটে উঠল। ডিএম সাহেব, কোনো অভিযোগ? সে অবহেলার সাথে জিজ্ঞাসা করল। আরব কোনো ভূমিকা ছাড়াই বলল, ৩ বছর আগে স্টেশনের পাশের জমিটা কার ছিল? রমেশ একটু চমকে গেল, তারপর বলল, স্যার, রেকর্ডে যা আছে তাই সত্যি। আরব ফাইলটা তার সামনে ছুঁড়ে মারল। রমেশের মুখের রং উড়ে গেল। ঘরে কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধতা নেমে আসল। তারপর রমেশ হাসার চেষ্টা করে বলল, স্যার, এসব পুরনো মামলা। সেই মুহূর্তে আরব অনুভব করল ভয়। রমেশ ভয় পাচ্ছিল। রাতে আরব যখন হাসপাতালে ফিরল, মা জেগেছিল। সে আরবের চোখে কিছু পরিবর্তন দেখতে পেল। মা জিজ্ঞাসা করল, কিছু জানতে পারলে? আরব ধীরে ধীরে মাথা নাড়ল। মা, ওরা সেই লোক যারা আমাদের জমি নিয়েছে। মায়ের চোখে জল চলে আসলো। সে বলল, আমি জানতাম, কিন্তু আমি কিছু করতে পারিনি। আরব প্রথমবার মাকে শক্ত করে জড়িয়ে ধরল।
এই জড়িয়ে ধরাটা ক্ষমাও ছিল, আবার প্রতিশ্রুতিও। সেই রাতে আবার সেই কালো গাড়ি হাসপাতালের বাইরে আসলো। এবার আরব লুকিয়ে দেখল না, সে বাইরে বেরিয়ে গেল। গাড়ির কাজ সামান্য নিচে নামল। ভেতরে বসা লোকের আওয়াজ আসলো, গিএম সাহেব, পুরনো কথা ঘাটা শরীরের জন্য ভালো না। আরব শান্ত গলায় জবাব দিল, আর মাকে স্টেশনে বসিয়ে ভিক্ষা করানো। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর গাড়ি এগিয়ে গেল। যাওয়ার সময় সে লোকটা বলল, আপনি বড় অফিসার, বুদ্ধিমান হন। গাড়ি অন্ধকারে মিলিয়ে গেল, কিন্তু তার হুমকি বাতাসে রয়ে গেল। আরব জেনে গেল যে এখন আর পিছিয়ে আসার কোনো পথ নেই। এটা শুধু মায়ের লড়াই ছিল না, এটা তার নিজের আত্মার লড়াই হয়ে দাঁড়িয়েছিল। সে সেই রাতেই নিজের ডায়েরিতে লিখল, যদি আমি এই চেয়ারে বসে নিজের মাকে বিচার না পাইয়ে দিতে পারি, তবে এই চেয়ার আমার কোনো কাজের নয়। পরের দিন সকালে শহরে আরেক চাঞ্চল্য সৃষ্টি হল। রমেশ হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। তার ফোন বন্ধ ছিল, বাড়িতে তালা। আরব বুঝে গেল শিকার পালাচ্ছে, কিন্তু পালানোর মানেই জয় নয়। আসল খেলোয়াড় তখনও পর্দার আড়ালে ছিল। আর এখানেই কাহিনী এক নতুন মোড় নিল। আরব একটি বেনামি খাম পেল। ভেতরে শুধু একটি লাইন লেখা ছিল, যদি সত্যি জানতে হয় তবে স্টেশনের পুরনো গুদামে এসো। আরব খামটি বন্ধ করল। তার মুখে ভয় ছিল না, ছিল শুধু একটি ঠান্ডা দৃঢ়তা। সংকল্প। কারণ এখন সে শুধু ডিএম ছিল না, সেই ছিল একজন ছেলে যে বিচার নিতে যাচ্ছিল। রাতের ঠিক 11টা বেজেছিল যখন আরব তার সরকারি গাড়ি থেকে নামল। কিন্তু এবার না কোনো সাইরেন ছিল, না কোনো নিরাপত্তা কর্মী তার সাথে চলছিল। সে জেনে শুনে সবাইকে পেছনে ছেড়ে এসেছিল। স্টেশনের পুরনো গুদামের দিকে যাওয়ার সময় তার কদম দ্রুত ছিল না, কিন্তু ভেতরে খুব দ্রুত কিছু চলছিল। এটি সেই স্টেশন যেখানে সে জীবনের সবথেকে বড় আঘাত পেয়েছিল, আর এখন সেই জায়গাতেই সে সবথেকে বড় সত্যটি পেতে যাচ্ছিল। প্ল্যাটফর্মগুলো জনশূন্য ছিল, আলোগুলো অর্ধেক নেভানো ছিল, আর বাতাসে মরচে ও তেলের এক মিশেল গন্ধ ছিল। প্রতিটি শব্দ কয়েক গুণ হয়ে ফিরে আসছিল, যেন দেওয়ালগুলোও সাক্ষ্য দেওয়ার জন্য ছটফট করছিল। গুদামের দরজা অর্ধেক খোলা ছিল। আরব পকেট থেকে টর্চ বের করল, কিন্তু জ্বালানোর আগে থমকে গেল। তার মনে হল অন্ধকারেই দেখা ভালো। কখনো কখনো সত্য আলো থেকে নয়, ছায়া থেকে বেরিয়ে আসে। সে ভেতরে ঢোকা মাত্রই পেছন থেকে দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার বুক ধক করে উঠল, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। তখনই কোণ থেকে এক কম্পিত কণ্ঠস্বর ভেসে আসল, ডিএম সাহিব, ভয় পাবেন না। আরব কণ্ঠস্বরের দিকে তাকাল। একজন বৃদ্ধ লোক কাঠের বাক্সের মাঝে বসেছিল, মুখ নিচু করা, দাড়ি বড় হওয়া, নোংরা জামাকাপড়। কিন্তু চোখে এমন কিছু ছিল যা বছরের পর বছর চেপে রাখা সত্যকে চিৎকার করে বলছিল। সেই লোক নিজের নাম জানাল। নাম তো আমার কারো মনে নেই, কিন্তু স্টেশনে সবাই আমাকে মাস্টারজি বলতো। আরবের মনে পড়ল একসময় টিকিট কাউন্টারের কাছে বসে থাকা এক শিক্ষিত মানুষ যাকে সময় এখানে পৌঁছে দিয়েছিল। মাস্টারজি বলল যে সে সেই রাত দেখেছিল, সেই রাত যখন আরবের মায়ের বাড়ির দরজা ভাঙা হয়েছিল। সে জানালো যে স্টেশনে কিছু লোক প্রায়ই গভীর রাতে আসত, বড় বড় গাড়িতে চড়ে, বড় সব লোক, যাদের সামনে পুলিশও সোজা হয়ে দাঁড়িয়ে থাকত। তাদের মধ্যে একজনের নাম সে নিল, শিবনাথ চৌধুরী, শহরের সবথেকে বড় ঠিকাদার, নেতা আর পর্দার পেছনের রাজা। মাস্টারজি জানালো যে শিবনাথের নজর সেই জমির ওপর ছিল যার উপর আরবের বাবার বাড়ি ছিল। স্টেশনের পাশের সোনার মতো দামি জায়গা। যখন আরব শহর ছেড়ে চলে গেল, তখন তারা সুযোগ পেয়ে গেল। মাকে ভয় দেখানো হলো, কাগজ ছিনিয়ে নেওয়া হলো, আর যখন তিনি রাজি হলেন না, তখন তাকে মানসিকভাবে ভেঙে দেওয়া হলো। মাস্টারজির গলা ধরে আসল, ডিএম সাহেব, ওই লোকগুলো চাইতো আপনার মা যেন নিজে নিজেই ভেঙে পড়ে, যাতে কোনো কেস না হয়। আরবের মুষ্টি শক্ত হয়ে গেল। সে প্রথমবার বুঝতে পারল যে ভিক্ষা শুধু খিদের হয় না, কখনো কখনো মানুষের থেকে তার পরিচয়ও ছিনিয়ে নেওয়া হয়। মাস্টারজি আরও বলল যে রমেশ শুধু ঘুঁটি ছিল, আসল খেলা শিবনাথ খেলছিল। সে পুলিশ প্রশাসন সবাইকে নিজের পকেটে রেখেছিল। যেই আওয়াজ তুলত সে হয় চুপ হয়ে যেত, নয়তো গায়েব। মাস্টারজি নিজে বেঁচে গিয়েছিল কারণ সে কথা বলা বন্ধ করে দিয়েছিল। কিন্তু আজ যখন সে আরবকে স্টেশনে মায়ের সাথে দেখল, তখন তার মনে হল এখন যদি না বলে তবে আর কোনো দিন বলতে পারবে না। সেই মুহূর্তে গুদামের বাইরে গাড়ির শব্দ শোনা গেল। হেডলাইটের আলো ফাঁক ফোকর দিয়ে ভেতরে ঢুকতে লাগল। মাস্টারজি কেঁপে উঠল, ওরা এসে গিয়েছে। আরব তাকে চুপ করাল। বাইরে পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল। কেউ বলল, ডিএম সাহেব ভেতরে আছে।
শিবনাথের ভারী কণ্ঠস্বর শোনা গেল। তো থাকতে দাও, আজ দুধের দুধ আর জলের জল হয়ে যাবে। দরজা খুলল, চারপাশে আলো ছড়িয়ে পড়ল। শিবনাথ সামনে দাঁড়িয়েছিল, সাদা কুর্তা, সোনার চেন, মুখে ক্ষমতার অহংকার। শিবনাথ তালি বাজাল। বাহ, ডিএম সাহেব নিজে ধরা দিতে এসেছেন। আরব শান্ত স্বরে বলল, ধরা দিতে নয়, বিচার নিতে। শিবনাথ হাসল। বিচার? ওসব বইতেই ভালো লাগে। সে মায়ের নাম নিল। ঠিক সেই মুহূর্তেই আরবের ধৈর্য ভেঙে যাওয়ার উপক্রম হল, কিন্তু সে নিজেকে আটকাল। সে বলল, আপনি আমার মাতে ভিক্ষা করতে বাধ্য করেছেন। শিবনাথের চোখ ঠান্ডা ছিল। আমি নয়, সিস্টেম করেছে। আর এটাই ছিল তার সবথেকে বড় ভুল। আরব রেকর্ডার অন করল। মাস্টারজি কম্পিত কণ্ঠে সব কথার পুনরাবৃত্তি করল, নাম, তারিখ, সব। শিবনাথ বুঝে গেল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। বাইরে পুলিশের সাইরেন বাজতে লাগল। এবার এই সাইরেন শিবনাথের জন্য ছিল। সে চিৎকার করল, তুমি জানো না তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ? আরব বলল, আমি সেই সিস্টেমের সাথে লড়াই করছি যা আমার মাকে স্টেশনে বসাতে পারে। শিবনাথকে গ্রেফতার করা হল, কিন্তু আরব জানত এটি শেষ নয়, এটি শুরু। কারণ শিবনাথ একা ছিল না, সে একটা মুখ ছিল মাত্র, পেছনে পুরো দলবল ছিল। পরের দিন সকালে শহরে খবর ছড়িয়ে পড়ল, ডিএম বড় নেতাকে গ্রেফতার করেছে। কেউ কেউ প্রশংসা করল, কেউ কেউ ভয়ে চুপ থাকল। হাসপাতালে মা খবরটি শুনল, তো তার চোখে প্রথমবার শান্তি নামল। সে আরবের হাত ধরল আর বলল, এখন আমি আর ভয় পাই না। আরবের চোখ ভিজে গেল। এটি প্রথম জয় ছিল, আইনের নয়, সম্পর্কের। কিন্তু সেই সন্ধ্যায় আরবের কাছে দিল্লি থেকে ফোন আসল। কণ্ঠস্বর ঠান্ডা ছিল, আপনি আপনার সীমা লঙ্ঘন করেছেন। আরব ফোন বন্ধ করল আর জানলা দিয়ে বাইরে তাকাল। আকাশে মেঘ জমছিল। সে বুঝে গেল, এখন লড়াই শুধু শহরের নয়, ক্ষমতার অন্দরমহল পর্যন্ত পৌঁছাতে চলেছে। আর এখানেই গল্পটি আবার থামে, কারণ আসল তুফান আসা এখনও বাকি। দিল্লি থেকে আসা সেই ফোন কল আরবের কাছে কোনো বিস্ফোরণের থেকে কম ছিল না। গলায় না ছিল রাগ, না ছিল হুমকি, শুধু একটি ঠান্ডা সপাট আদেশ, আপনি আপনার সীমা লঙ্ঘন করেছেন। আরব সিং মনে রাখবেন, আপনি শুধু একটি জেলার ডিএম। ফোন কেটে গেল, কিন্তু তারপর যে নিস্তব্ধতা ঘরে ছড়িয়ে পড়ল তা কণ্ঠস্বরের থেকে অনেক বেশি ভারী ছিল। আরব জানলার পাশে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অন্ধকার দেখতে থাকল। বাইরে শহর ঘুমোচ্ছিল, কিন্তু তার মনে হচ্ছিল যেন প্রতিটা বাড়ির দেওয়াল কান হয়ে গিয়েছে। সে প্রথমবার অনুভব করল যে আসল লড়াই শিবনাথের গ্রেফতারিতে শেষ হয়নি, ওটা তো কেবল দরজা ছিল। আসল লড়াই এখন শুরু হচ্ছিল। পরের দিন সকালে অফিসে পৌঁছাতেই পরিবেশ বদলে গিয়েছিল। সেই সব অফিসার যারা কাল পর্যন্ত মাথা নিচু করে গুড মর্নিং স্যার বলতো, আজ তারা চোখাচোখি এড়িয়ে যাচ্ছিল। ফাইলগুলো ধীর গতিতে চলছিল, আদেশে দেরি হচ্ছিল, আর প্রতিটি মিটিংয়ে কেউ না কেউ প্রোটোকলের দোহাই দিয়ে কথা এড়িয়ে যাচ্ছিল। আরব বুঝে গেল সিস্টেম চুপচাপ পাল্টা আঘাত শুরু করে দিয়েছে। দুপুর পর্যন্ত সে খবর পেল যে শিবনাথ চৌধুরীকে মেডিকেল গ্রাউন্ডে অস্থায়ী মুক্তি দেওয়া হয়েছে। আরবের হাতে ধরা পেনটি ভেঙে যাওয়ার উপক্রম হল। মেডিকেল? ওই লোকটা যে কাল পর্যন্ত সিংহের মতো গর্জন করছিল, এটি মুক্তি ছিল না, এটি একটি বার্তা ছিল। সেই সন্ধ্যায় আরব হাসপাতালে পৌঁছাল। মা জানলার পাশে বসে বাইরে তাকিয়ে কিছু বলছিল। প্রথমবার তার মুখে স্থিরতা ছিল, কিন্তু চোখে এখন সেই পুরনো ভয় কোথাও না কোথাও লুকিয়েছিল। আরব তার পাশে বসে বলল, মা, যদি পরিস্থিতি খারাপ হয় তবে আমি তোমাকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেব। মা মাথা নাড়ল, তারপর খুব ধীর গলায় বলল, বাবা, আমি জীবনের ভয় অনেক দেখে ফেলেছি, এখন যদি কিছু হয় তবে তোর সামনেই হবে। ওই শব্দগুলোতে কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল একজন মায়ের শেষ ভরসা। সেই মুহূর্তেই আরব ঠিক করে নিল যে যাই হোক, এখন সে অর্ধেক সত্য নিয়ে লড়াই করবে না। পরের কয়েকদিন শহরে অদ্ভুত এক অস্থিরতা ছিল। খবরের কাগজে কখনো আরবের প্রশংসা হতো, কখনো তার ওপর প্রশ্ন তোলা হতো। সোশ্যাল মিডিয়ায় কেউ তাকে সৎ অফিসার বলতো, তো কেউ ওভার অ্যাক্টিং করা ডিএম। তখনই এক রাতে আরবের বাড়ির বাইরে পাথর ছোড়া হলো। পাথর নয়, ওটা ছিল হুমকি। সাথে একটা চিরকুট পাওয়া গেল, মাকে বাঁচাতে হলে চুপ থাকো। আরব চিরকুটটি জ্বালিয়ে ছাই করে দিল, কিন্তু সেই ছাই তার ভেতরে জমে গেল। সেই সপ্তাহেই আরেকটি ধাক্কা লাগল, মা হঠাৎ নিখোঁজ হয়ে গেল। হাসপাতালে শুধু খালি বিছানা আর একজন নার্সের কম্পিত কণ্ঠস্বর। কিছু লোক এসেছিল, নিজেদের ওপরতলার লোক বলে পরিচয় দিয়েছিল। আরুফের পায়ের তলা থেকে মাটি সরে গেল। এটি প্রথমবার যখন তার চেয়ার, তার উর্দি, তার পদমর্যাদা সব ব্যর্থ মনে হতে লাগল।
সে দৌড়ালো, চিৎকার করল, ফোন করল, কিন্তু সব জায়গা থেকে একটাই জবাব পাওয়া গেল, আমাদের কাছে কোনো তথ্য নেই। সিস্টেম এখন খোলাখুলি খেলছিল। রাত ৩টের সময় এক অজানা নম্বর থেকে কল আসলো, সেই একই ঠান্ডা কণ্ঠাস্বর, যদি মাকে জীবিত চাও তবে কেস থেকে পিছিয়ে যাও। আরুফ দাঁতে দাঁত চেপে বলল, যদি মায়ের কিছু হয় তবে আমি সব জ্বালিয়ে দেব। ওপাশে হালকা হাসির শব্দ শোনা গেল। দেখা যাক ডিএম সাহেব, সিস্টেম কাকে জ্বলতে দেয়। ফোন কেটে গেল। সেই রাতে আরুফ প্রথমবার চেয়ার থেকে নেমে মাটিতে বসে পড়ল। সে ডিএম ছিল না, সে ছিল কেবল একজন ছেলে যার মা আবার ছিনিয়ে নেওয়া হয়েছিল। সকাল হতেই আরুফ সেই পদক্ষেপটি নিল যা হয়তো কোনো ট্রেনিং ম্যানুয়ালে লেখা থাকে না। সে প্রেস কনফারেন্স ডাকল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সে সব সত্যি বলে দিল, জমি কেলেঙ্কারি, শিবনাথ, হুমকি, মায়ের অপহরণ। পুরো দেশ নড়েচড়ে বসল। কিছু ঘণ্টার মধ্যেই খবর দিল্লি পর্যন্ত পৌঁছে গেল। এখন এটিকে চাপা দেওয়া সহজ ছিল না। চাপ বাড়ল, প্রশ্ন উঠল, আর সিস্টেম দুভাগে ভাগ হয়ে গেল। এক দল আরফের সাথে, এক দল তার বিরুদ্ধে। দুপুরে একটি লোকেশন পাওয়া গেল, শহরের বাইরে এক পুরনো ফ্যাক্টরি। আরফ কোনো নিরাপত্তা ছাড়াই সেখানে পৌঁছাল। ভেতরে মা একটি চেয়ারে বসেছিল, অত্যন্ত দুর্বল কিন্তু জীবিত। সামনে সেই একই মুখগুলো, সেই একই ঠান্ডা অহংকার। শিবনাথ বলল, দেখলেন ডিএম সাহেব, শেষ পর্যন্ত মাই সবথেকে বড় অস্ত্র হয়। আরুফ কোনো জবাব দিল না, সে শুধু বলল, খেলা শেষ। বাইরে পুলিশ আর মিডিয়া আগে থেকেই উপস্থিত ছিল। এবার শিবনাথের কাছে পালানোর কোনো রাস্তা ছিল না। মাকে সুরক্ষিতভাবে বাইরে আনা হলো। সেই মুহূর্তে আরুফের চুপ দিয়ে জল পড়ল, সুখের নয়, ক্লান্তির। কিন্তু এর দাম চোকাতে হলো। পরের দিনই আদেশ আসলো আরুফের ট্রান্সফার, একটি প্রত্যন্ত জায়গায়, প্রায় শাস্তির মতো পোস্টিং। মা চুপচাপ কাগজগুলো দেখল, তারপর আরুফকে বলল, আমার কোনো আফসোস নেই। আরুফ হাসল। সে চেয়ার হারায়নি, সে নিজে ওটা ছেড়েছে, কারণ এখন সে জানত বিচার কোনো পোস্টিংয়ের মুখাপেক্ষী হয় না। যখন তারা শহর ছেড়ে যাচ্ছিল, স্টেশনে সেই একই সিঁড়িগুলো ছিল। এবার মা সেখানে বসেছিল না, সে আরবের সাথে হাঁটছিল। ট্রেন চলল, জানলা দিয়ে শহর পেছনে পড়ে রইল। মা ধীর গলায় বলল, বাবা, আজ তুই সত্যি বড় অফিসার হলি। আরব জবাব দিল, না মা, আজ আমি আবার ছেলে হলাম। এবং গল্প এখানে শেষ হয় না, কারণ কিছু লড়াই জিতেই শেষ হয় না, সেগুলো উদাহরণ হয়ে বেঁচে থাকে। ট্রেনের জানলা দিয়ে বাইরে ছুটে চলা গাছগুলোর দিকে তাকিয়ে আরবের মনে হচ্ছিল যেন জীবন প্রথমবার থেমে শ্বাস নিচ্ছে। বছরের পর বছর ধরে যে দৌড় ছিল, চাকরির, চেয়ারের, পরিচয়ের, তা এখন থেমে গিয়েছিল। সামনের সিটে মা বসেছিল, সেই মা যে কখনো স্টেশনের সিঁড়িতে বসে প্রতিটা আসা ট্রেনের মধ্যে নিজের ছেলেকে খুঁজত। আজ সেই মাই তার সাথে সেই একই ট্রেনে ছিল। না ছিল ভিক্ষার বাটি, না ছিল ভয়ে নিচু করা চোখ, শুধু ছিল ক্লান্ত কিন্তু শান্তিতে ভরা নিঃশ্বাস। মায়ের আঙুলগুলো জানলার কাছে রাখা ছিল, যেন সে হাওয়া ছুঁয়ে নিশ্চিত হচ্ছিল যে এসব কোনো স্বপ্ন নয়। আরব ধীর গলায় জিজ্ঞাসা করল, মা, তোমার কষ্ট হচ্ছে না তো আমার জন্য? পোস্টিং, লড়াই, সব কিছু? মা হাসল। সেই হাসি কোনো জয়ের ছিল না, কোনো হারেরও নয়। ওটা ছিল একজন মায়ের হাসি যে নিজের ছেলেকে জীবিত দেখছিল। সে বলল, কষ্ট তখন হয় বাবা, যখন ছেলে সামনে থেকেও দূরে চলে যায়। তুই তো এখন কাছে আছিস। ওই শব্দগুলো আরবের ভেতরে চিরকালের জন্য কিছু একটা ঠিক করে দিল। নতুন জায়গাটি ছোট ছিল, না ছিল বড় বাংলো, না ছিল চকচটি গাড়ি। মানুষ জানতও না যে সে কখনো ডিএম ছিল। এখানেই আরব প্রথমবার বুঝল যে নাম আর পথ ছাড়াও জীবন হয়। সে সকালে মায়ের সাথে বাজারে যেত, সবজি আনত, ডাক্তারের কাছে নিয়ে যেত। মা প্রায়ই বলতো, অদ্ভুত না, সারা জীবন ছেলেকে বড় করতে লাগিয়ে দিলাম, আর শান্তি তখন পেলাম যখন ছেলে ছোট হয়ে গেল। আরব হেসে দিত, কিন্তু সেই হাসির পেছনে চোখের জল লুকিয়ে থাকত। ওদিকে শহরে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। শিবনাথ চৌধুরী আর তার মতো অনেক নাম গ্রেফতার হয়ে গিয়েছিল। তদন্তকারী সংস্থাগুলো প্রতিটি ফাইল উল্টাচ্ছিল। খবরের কাগজে আরবের কাহিনী ছাপা হচ্ছিল। ডিএম যে নিজের চেয়ার নয়, সত্যকে বেছে নিয়েছিল। কেউ তাকে হিরো বলতো, কেউ বোকা। কিন্তু আরব এখন এই সব শব্দের ঊর্ধ্বে উঠে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল সিস্টেমের সাথে লড়াই করে জেতা বড় কথা নয়, সিস্টেম ছাড়াও মানুষ হয়ে থাকাটাই আসল জয়। একদিন স্টেশন থেকে ফোন আসলো, সেই একই স্টেশন, একই শহর। মাস্টারজির কণ্ঠস্বর ছিল। তিনি বললেন, বাবা,
স্টেশনের সিঁড়িতে এখন আর কোনো মা বসে থাকে না। মানুষ বলে ওই দিনের পর কিছু একটা বদলে গিয়েছে। আরও ফোন কাটল আর অনেকক্ষণ চুপ করে বসে রইল। তার মনে হলো যেন তার মায়ের যন্ত্রণা অন্য কোনো মায়ের আশা হয়ে দাঁড়িয়েছে। মায়ের শরীর ধীরে ধীরে ভালো হতে লাগল, কিন্তু বয়স যা ছিনিয়ে নিয়েছিল তার ফিরে আসতে পারত না। এক রাতে মা আরফকে কাছে ডাকল। তার গলা খুব ক্ষীণ ছিল। সে বলল, বাবা, যদি আমি না থাকি তবে নিজেকে দোষ দিস না। আরফ ঘাবড়ে গেল। এমন বলো না মা। মা তার হাত শক্ত করে ধরল। প্রতিটি গল্পকে শেষ হতে হয়। আমার গল্পের সবথেকে সুন্দর অংশ তুই। সেই রাতে আরফ প্রথমবার মায়ের সামনে কাঁদল। ডিএম না হয়ে, অফিসার না হয়ে, কেবল একজন ছেলে হয়ে। কয়েক মাস পর মা চলে গেল, খুব শান্তিতে, কোনো অভিযোগ ছাড়াই। অন্ত্যেষ্টিক্রিয়ার দিন গ্রামের মানুষজন আসল। কেউ জানত না যে এটি সেই একই মা যে একসময় স্টেশনে ভিক্ষা করত। আরফ চিতায় আগুন দেওয়ার সময় অনুভব করল আজ তার মা মুক্ত হল, ভয় থেকে, অপমান থেকে, অপেক্ষা থেকে, এবং হয়তো সে নিজেও। সময় বয়ে গেল। আরফ আর সরকারি চাকরিতে যোগ দিল না। সে একটি ছোট ট্রাস্ট শুরু করল স্টেশনে থাকা অসহায় মানুষদের জন্য। কেউ জিজ্ঞাসা করল, এত পড়াশোনা, এত পরিশ্রম, তারপর এই কাজ? আরফ শুধু এইটুকু বলল, কারণ আমার মা ওখানেই ছিল। সে কখনো ভাষণ দেয়নি, কখনো ইন্টারভিউ দেয়নি, সে শুধু কাজ করে গেল। একদিন সেই স্টেশনে একটি বাচ্চা তার কাছে আসলো আর বলল, আঙ্কেল, লোকে বলে আপনি নাকি বড় অফিসার ছিলেন। আরফ হাসল আর বাচ্চার মাথায় হাত রাখল। না, আমি কেবল কারো ছেলে ছিলাম। বাচ্চাটি হেসে উঠল। স্টেশনের সেই সিঁড়িগুলো এখন পরিষ্কার ছিল। কোনো ভিক্ষা নেই, কোনো ভয় নেই, শুধু মানুষ, জীবন আর চলন্ত ট্রেন। সন্ধ্যায় আরফ প্ল্যাটফর্মে বসে সেই ট্রেনটি চলে যাওয়া দেখছিল। সে আকাশের দিকে তাকালো আর মনে মনে বলল, মা, আমি বাড়ি ফিরে এসেছি। বাতাস বয়ে গেল, যেন কেউ মাথায় হাত রাখল। গল্পটি এখানেই শেষ হয়, কিন্তু এর মানে এখান থেকেই শুরু হয়। কারণ প্রতিটি স্টেশনে বসে থাকা মায়ের জন্য প্রতিটি ডিএম নয়, কেবল একজন ছেলের প্রয়োজন।